সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা যারা উপবৃত্তির ফর্ম নিয়েছো, তোমাদের ফর্মটি আমি তোমাদের খুব সুন্দর করে পূরণ করে দিচ্ছি। তোমরা কিভাবে বাসায় বসে পূরণ করবে তা দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 32 শিক্ষাবর্ষ 2023-2023-এর মধ্যে একটা টিক চিহ্ন দিবে। শিক্ষার্থীর নাম এখানে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য, তোমার নিজের পরিচয় সম্পর্কে এখানে বলতে হবে। শিক্ষার্থীর নাম বাংলায়, তোমরা তোমাদের নাম এখানে বাংলায় লিখবে এবং তোমাদের নাম এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে লিখবে। পিতার এনআইডি কার্ডের 10 অথবা 17 ডিজিটের যে সংখ্যাটা আছে, এনআইডি কার্ড অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ড যেটা আছে তোমার পিতার, সেটা এখানে দেখে দেখে সুন্দর করে লিখবে এবং তোমার পিতার জন্ম তারিখটি এখানে খুব সুন্দর করে দেখে দেখে লিখবে। এরপরে তোমাদের পিতার নাম বাংলায় লিখবে এবং পিতার নাম বড় হাতের ইংরেজিতে লিখবে। খেয়াল রাখবে যাতে কোনো কি কাটাছিটা না হয় মতো। এরপর মাতার এনআইডি কার্ডের 10 অথবা 17 ডিজিটের সংখ্যাটা এখানে লিখবে, মাতার জন্ম তারিখটা এখানে লিখবে, ঠিক আছে। এরপর মাতার নাম বাংলায় লিখবে এবং মাতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে লিখবে, সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, অর্থাৎ যে শিক্ষার্থী ভর্তির আবেদন পূরণ করবে সেই শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে যে 17 ডিজিটের একটি নাম্বার আছে, নাম্বারটা এখানে খুব সুন্দর করে লিখবে এবং শিক্ষার্থীর জন্ম তারিখটাও দেখে দেখে এখানে লিখতে হবে। এবং এখানে বলা হয়েছে শিক্ষার্থীর জেন্ডার, অর্থাৎ যে ফর্মটি পূরণ করবে এ কি পুরুষ নাকি মহিলা নাকি তৃতীয় লিঙ্গ। পুরুষ হলে পুরুষের মধ্যে টিক চিহ্ন, মহিলা হলে মহিলার মধ্যে টিক চিহ্ন দিব। যদি তৃতীয় লিঙ্গ হয় তাহলে তৃতীয় লিঙ্গ হলে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। তারপর স্থায়ী ঠিকানা, এখানে দেওয়া আছে বিভাগ, তুমি কোন বিভাগে থাকো। যেহেতু আমি চট্টগ্রাম বিভাগে, তোমরা চট্টগ্রাম হলে চট্টগ্রাম, খুলনা হলে খুলনা, রাজশাহী হলে রাজশাহী, ঢাকা হলে ঢাকা। এখানে তোমার বিভাগ তোমরা এখানে বসাবে। জেলা, আমি যেহেতু চট্টগ্রাম জেলার তাহলে আমি এখানে চট্টগ্রাম জেলা দিব। উপজেলা, তোমাদের উপজেলা যেখানে তোমরা সেখানে উপজেলাটা এখানে বসাবে। পৌরসভা, এখানে যে পৌরসভা দেখতে পাচ্ছ, পৌরসভাটা তোমরা এখানে না দিলেও হবে। পৌরসভার মধ্যে তোমরা পৌরসভায় কারা দিবে, যারা শহরের মধ্যে থাকো তারা পৌরসভা লিখবে, যারা গ্রামে থাকো তাদের পৌরসভাটা লিখতে হবে না। ইউনিয়ন, যারা গ্রামে থাকো তারা ইউনিয়নটা বসাবে, তাদের গ্রামের ওয়ার্ড নং বসাবে, পোস্ট কোড নাম্বারটা বসাবে এবং কোন জায়গায় থাকো তার ঠিকানাটা এখানে সুন্দর করে তোমরা লিখে দিবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্ববর্তী শিক্ষাগত তথ্য। বিভাগ একেই, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তোমরা যে বিভাগে থাকো সেই বিভাগ বসাবে। জেলা বসাবে, উপজেলা লিখবে। পৌরসভা হচ্ছে তোমরা শহরে থাকলে লিখবে, না হলে লেখার দরকার নাই। বোর্ড, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, রাজশাহী হলে রাজশাহী, তোমাদের বোর্ডগুলো দিবে। অর্থাৎ প্রতিষ্ঠানের নাম। পূর্ববর্তী শিক্ষাগত তথ্য বলেছে তো, পূর্ববর্তী মানে তোমরা যারা 6ষ্ঠ শ্রেণীতে উপবর্তীর ফর্ম নিয়েছো তাহলে তোমরা 5ম শ্রেণীতে যে স্কুলে ছিলে প্রাইমারি স্কুলের নামটা এখানে লিখতে হবে। পূর্ববর্তী শ্রেণী যেমন 5ম শ্রেণী, পূর্ববর্তী পরীক্ষার নাম সমাপনী পরীক্ষা, পূর্ববর্তী পরীক্ষার নাম হলো সমাপনী পরীক্ষা। তোমরা যারা 6ষ্ঠ শ্রেণীতে এই উপবৃত্তির ফর্ম নিয়েছো তাহলে পূর্ববর্তী, তোমরা 6ষ্ঠ শ্রেণীর আগে কোন ক্লাসে ছিলে, 5ম শ্রেণীতে ছিলে, তাহলে এখানে 5ম শ্রেণী লিখবে। পূর্ববর্তী পরীক্ষার নাম সমাপনী পরীক্ষা, এটা সমাপনী পরীক্ষা ছিল আর কি, সমাপনী পরীক্ষা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ছিল না, যারা 2023-এ ক্লাস পিএইচসি পরীক্ষা দিয়ে 6ষ্ঠ শ্রেণীতে 2024-এ ভর্তি হয়েছ, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই এবং তোমাদের কোনো ফলাফলও বিবেচনা করা হয়নি, সেজন্য এখানেও ক্রস চিহ্ন, এখানেও ক্রস চিহ্ন বসবে। উত্তীর্ণ হওয়ার বছর, কখন উত্তীর্ণ হয়েছে, 2023 সালে অথবা 2024 সালে, তোমরা এখানে সুন্দর করে তা বসাবে। আর প্রতিষ্ঠানের নাম, কোন স্কুলের প্রতিষ্ঠান, তোমরা যে স্কুল থেকে পাস করে এসেছো, অর্থাৎ 5ম শ্রেণীতে যে স্কুলে ছিলে। আশা করি এটিও তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান শিক্ষাগত তথ্য। বর্তমান শিক্ষাগত তথ্য মানে তুমি বর্তমানে কোথায় থাকো এবং বর্তমানে তুমি কিসে পড়তেছো তার তথ্যটা এখানে লিখতে হবে। বিভাগ, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, জেলা লিখবে, উপজেলা লিখবে, পৌরসভা লেখার দরকার নেই। শ্রেণী 6ষ্ঠ শ্রেণীতে, বর্তমানে তুমি এখন 6ষ্ঠ শ্রেণীতে আছো, 7ম হলে 7ম, 8ম হলে 8ম। বিভাগ গ্রুপ, তোমার কোনো গ্রুপ নাই, তুমি যদি 9ম 10ম শ্রেণীতে থাকো তাহলে মানবিক হলে মানবিক, বিজ্ঞান হলে বিজ্ঞান, ঠিক আছে। ব্যবসায় হলে ব্যবসায়। শাখা, তুমি কি ক শাখায় নাকি খ শাখায় নাকি গ শাখায়, এটা এখানে লিখতে হবে এবং তোমাদের স্কুলের রোল নাম্বারটা লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম, তুমি বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে রয়েছে না, তোমাদের উচ্চ বিদ্যালয় কোন স্কুলের নামটা, তোমাদের উচ্চ বিদ্যালয়ের নামটা এখানে সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ হাই স্কুলের নামটা।
আশা করি তোমরা বর্তমান শিক্ষাগত তথ্যটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অভিভাবকের তথ্য। এখানে বললো সম্পর্ক, তুমি কি পিতাকে দিবে নাকি মাতা নাকি অন্যান্য। অন্যান্য বলতে তোমার ফুফু, খালা, পিসি, মাসি, মামি, মামা যে কেউ থাকলে এখানে লিখতে পারবে। তুমি মনে করো তুমি তোমার পিতাকে দিবে, তাহলে এখানে লিখবে পিতা। আবার দেখিও পিতার নাম লিখে দিও না, কেমন। এখানে শুধু পিতা হলে পিতা, মাতা হলে মাতা লিখবে। অভিভাবকের এনআইডি 10 অথবা 17 ডিজিট। এই যে তুমি যদি এখানে পিতা দাও তাহলে তোমার পিতার এনআইডি কার্ডের সংখ্যাটা এখানে লিখতে হবে। তোমার পিতা এখানে যেহেতু তুমি পিতা দিয়েছো তাহলে পিতার নামটা বাংলায় লিখতে হবে। পিতা কি করে তার পেশা লিখতে হবে। পিতার যদি কোনো ইমেল যদি থাকলে লিখবো, না থাকলে লেখার দরকার নাই। তোমার পিতার জন্ম সনদ নাম্বার থাকলে লিখবো, না থাকলে লেখার দরকার নাই। জন্ম তারিখটা বসাবো, তোমার পিতার নামটা ইংরেজিতে লিখবো এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। আশা করি অভিভাবকের তথ্যটা তোমরা খুব সুন্দর করে পূরণ করতে পারবে। এরপরে দেখতে পাচ্ছ অভিভাবকের স্থায়ী ঠিকানা। তোমরা ইতিমধ্যে অভিভাবকের যার নাম দিয়েছ সে তার বিভাগ কোথায়, জেলা কোথায়, উপজেলা কোথায়, পৌরসভা কোথায়, ইউনিয়ন কোথায়, ওয়ার্ড নং কত, পোস্ট কোড কত, ঠিকানা কি, তা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। তুমি যেহেতু তোমার পিতাকে অভিভাবক বলেছো তাহলে তোমার পিতা সম্পর্কে এখানে লিখতে হবে। মাতা হলে মাতা সম্পর্কে এখানে ঠিকানাগুলো সুন্দর করে লিখতে হবে। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছ। এইবার তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়াতে টিক চিহ্ন দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা হয়েছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে। তোমার মা হলে মার মধ্যে টিক চিহ্ন দিবে, বাবা হলে বাবাতে টিক চিহ্ন দিবে। মা বাবা ব্যতীত অন্য কোনো অভিভাবক যদি হয় অভিভাবকের নামটা এখানে লিখে দিতে হবে। 2, আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য। হ্যাঁ হলে হ্যাঁ এর উপরে টিক চিহ্ন দিবে, না হলে না উপর টিক চিহ্ন দিবে। যদি হ্যাঁ হয় তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখতে হবে। 3, আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। 4, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর নাকি স্নাতক পর্যায়ে নিম্নে নাকি স্নাতক বা তদূর্ধ্ব। এখান থেকে তোমরা দিবে স্নাতক পর্যায়ে নিম্নে। 5, অভিভাবকের স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি এসএসসি নাকি সমমানের নিম্নে নাকি সমমান বা তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষার্থী হলে এসএসসি পরীক্ষার্থী তোমরা ঠিক চিহ্ন দিবে, অর্থাৎ তোমাদের অভিভাবক এর স্বামী স্ত্রী যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হয় তাহলে এসএসসির উপর দিবে, যদি পাস না হয় তাহলে সমমানের নিম্নে দিবে। 6, আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, সঠিক তথ্য এখানে দিবে। 7, আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে। হ্যাঁ বা না যে কোনো একটা দিবে। 8, আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে। হ্যাঁ বা না, থাকলে হ্যাঁ, না থাকলে না টিক চিহ্ন দিবে। যদি থাকে তাহলে অবশ্যই প্রমাণপত্র দেখাতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে বলেছে আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগে ভুগছেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাদের প্রমাণপত্রগুলো ডকুমেন্টগুলো দেখাতে হবে। 10, আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে প্রমাণপত্রগুলো দিতে হবে। 11, আবেদনকারীর অভিভাবক কি জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন। অভিভাবক হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে প্রমাণপত্রগুলো দেখাতে হবে। 12, আবেদনকারীর মা অথবা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, টিক চিহ্ন দিবে, যে কোনো একটাতে টিক চিহ্ন দিবে। 13, আবেদনকারীর অভিভাবকের শহরে বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে। শহরে বা গ্রামে, শহরে হলে শহরে, গ্রামে হলে গ্রামে, কোথাও না থাকলে টিক চিহ্ন দিতে হবে না। এটা তোমাদের মা বাবাকে জিজ্ঞেস করে এগুলো তোমরা টিক চিহ্ন দিবে, নিজে নিজে করতে যেও না। তোমরা অবশ্য অভিভাবকের কাছ থেকে পরামর্শ নিয়ে, ওরা যদি বলে আছে তাহলে হ্যাঁ, না থাকলে না, এরকম করে টিক চিহ্নগুলো দিবে। 14, পরিবারের কয়জন সদস্য চাকরি করেন। কেউ না হলে কেউ না, মানে কেউ যদি চাকরি না করে তার উপর টিক চিহ্ন দিবে। একজন করলে একজনের উপর, দুইজন করলে দুইজনের উপর, দুইজনের অধিক হলে দুইজনের অধিকের উপর। 15, আবেদনকারীর অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন। না, যদি দোকান থেকে করে তাহলে দোকানের উপর, হাঁস মুরগির খামার থেকে করলে হাঁস মুরগির উপর, পরিবহন ব্যবসা থেকে করলে ব্যবসার উপর, মৎস্য খামার উপর করলে যার যেটা থেকে আয় করেন তার উপর দিতে হবে, না করলে দেওয়ার দরকার নেই।
এরপরে 16 নম্বরে বলা হয়েছে মা বাবা দুজনেই অথবা একজন জীবিত আছেন অথবা একজনও জীবিত নেই, দুজনে জীবিত তাহলে টিক চিহ্ন দিবে। যদি একজন জীবিত হয় তাহলে একজনের উপর, কেউ জীবিত না হলে কেউ জীবিত নাই, এরকম টিক চিহ্ন দেখাতে হবে। 17 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা 2 অথবা 2 এর নিচে বা 2 এর অধিক, অর্থাৎ বলা হয়েছে তোমাদের পরিবারে 18 বছরের নিচে এরকম পরিবারের সদস্য কতজন আছে, 2 অথবা 2 এর নিচে হলে টিক চিহ্ন দিবে, যদি 2 এর বেশি হয় তাহলে 2 এর বেশির উপর টিক চিহ্ন দিবে। 18 আবেদনকারী কোন এলাকায় বাস করে, পাহাড়ি এলাকা নাকি হাওর নাকি চর নাকি বস্তি এলাকা, তুমি যেখানে বাস করো তার উপর টিক চিহ্ন দিবে। 19 বাড়িতে কয়টি কক্ষ আছে, 1টি 2টি 3টি নাকি 3-এর অধিক, যতটি হবে ততটির উপর টিক চিহ্ন দিবে। এরপরে 20 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে কি বিদ্যুৎ আছে, অবশ্যই আমরা জানি সবার বাড়িতে বিদ্যুৎ থাকে, তাহলে হ্যাঁ দেবে, না থাকলে না দেবে। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, পাকা নাকি কাঁচা, পাকা হলে পাকা, কাঁচা হলে কাঁচা। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, থাকলে হ্যাঁ দিবে, না থাকলে না। বাড়িতে কিসে রান্না হয়, গ্যাস বিদ্যুৎ কাঠ কুটো নাকি গোবর কুটে, তোমার থেকে যেটা তোমাদের রান্না করে, অর্থাৎ গ্যাস থেকে করলে গ্যাসে, কাঠ থেকে করলে কাঠ, যে কোনো একটা দিবে। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, বাড়ির মেঝ কি দিয়ে তৈরি, মাটি হলে মাটি, সিমেন্ট হলে সিমেন্ট, টাইলস হলে টাইলস। 25 বাড়ির কক্ষে দেয়াল কি দিয়ে তৈরি, মাটি নাকি পাটকাঠি নাকি বাঁশ, টিন, কাঠ, ইট, ইট হলে ইট, মাটি হলে মাটি, বাঁশ হলে বাঁশ, টিন হলে টিন ও দেয়াল, বুঝছো। 26 নম্বর বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, চন, খড়, টিন, মাটির টাইলস নাকি জিআই সিট, এখান থেকে তোমাদের বাড়ির ছাদ যেটা দিয়ে তৈরি হবে সেটা দিয়ে টিক চিহ্ন দিবে। 27 অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ, ভূমিহীন 10% নিচে নাকি উপরে, ভূমিহীন মানে ভূমি নেই, যদি ভূমি না থাকে তাহলে টিক চিহ্ন, 10% নিচে হলে নিচে টিক চিহ্ন, যদি 10% বেশি হয় তাহলে উপরে টিক চিহ্ন দিবে, অবশ্যই সঠিক তথ্য দিবে। 28 নাম্বার আবেদনকারীর অভিভাবকের কোন কোন কার্ড আছে, যে আবেদন করছে তার অভিভাবক অর্থাৎ তার পিতা বা মাতা, তুমি যেহেতু পিতাকে অভিভাবক বানিয়েছো তাহলে তোমার পিতার কি বিজিটি কার্ড অথবা বিজিএ, বয়স্ক ভাতার কোনো কার্ড, বিধবা ভাতার কোনো কার্ড, স্বামী পরিত্যক্তা কার্ড থাকলে এগুলোর প্রমাণপত্র অবশ্যই এখানে দেখাতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পেমেন্টের একটা তথ্য দেওয়া আছে, এই পেমেন্টের তথ্যটা আমরা দেখব কিভাবে আমরা এটা পূরণ করতে পারি, চলো এটা আমরা দেখে আসি। এটি হলো পেমেন্টের তথ্য, তোমরা কিভাবে টাকাগুলো উইথড্র করবে অর্থাৎ টাকাগুলো কিভাবে তোমরা উত্তোলন করবে সেটার একটা তথ্য এখানে দেখাতে হবে। পেমেন্টের ধরন মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী, তোমার থেকে যদি রকেট থাকে তাহলে রকেটের মাধ্যমে নানানভাবে প্রদান করা যাবে, রকেট, বিকাশ, শিওর ক্যাশ, নগদ, উপায়, ক্যাশ। আমরা সিলেক্ট করব তোমার থেকে যদি বিকাশ থাকে তাহলে বিকাশ, নগদ থাকলে নগদ, উপায় থাকলে উপায়, তাহলে তোমরা এখানে দিতে পারো নগদে করলে সুবিধা। হিসাবদারের নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিল থাকতে হবে, অবশ্যই মনে রাখবে তোমরা এখানে নগদ বিকাশ যেটি দিবে সেটা তোমাদের অভিভাবক পিতা এবং মাতার মধ্যে যে কোনো দুইজন থেকে একজনের হওয়ার জন্য, যেহেতু তোমার পিতা অভিভাবক বানিয়েছে তাহলে তোমার পিতার নগদ নাম্বারটা এখানে দিবে, যদি নগদ না থাকে তাহলে নগদ খুলে নিবে, তাহলে তোমার পিতার নামটা এখানে সুন্দর করে লিখবে, যেহেতু তোমার পিতার নাম্বার থেকে নগদ দিয়েছ। অ্যাকাউন্ট নম্বর, তাহলে তোমার পিতার যে নম্বরটা এখানে দিয়ে নগদ খুলেছো সেই নম্বরটা এখানে তোমরা লিখবে। অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি 10 অথবা 17 ডিজিটের সংখ্যাটা এখানে লিখতে বলেছে, অর্থাৎ যেহেতু তুমি তোমার পিতার নগদের নাম্বার দিয়েছো বা নগদ অ্যাকাউন্ট খুলেছো তাহলে তোমার পিতার এনআইডি কার্ড থেকে 17 ডিজিটের নাম্বারটা এখানে তোমরা লিখবে। আশা করি তোমরা পেমেন্টের তথ্যটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো।
তারপর এখানে অথবা দিয়ে আরেকটি দেওয়া আছে পেমেন্টের ধরন ব্যাংকিং, ব্যাংকের নাম, শাখার নাম। আমি তোমাদের বলবো তোমরা ব্যাংকিংয়ের মাধ্যমে না করে নগদ বা বিকাশের মাধ্যমে খুললে এটা কি ভালো হবে। তোমরা চাইলে ব্যাংকের মাধ্যমে খুলতে পারো, তাহলে তোমাদের ব্যাংকে যেতে হবে। যদি তুমি ওয়ান ব্যাংক থেকে খুলো তাহলে এখানে ওয়ান ব্যাংক বসবে, শাখার নামটা লিখতে হবে, সঞ্চয় হিসাব, চলতি হিসাবগুলো লিখতে হবে, এগুলো সুন্দর করে লিখতে হবে। এইগুলো তোমাদের ব্যাংকে, যে ব্যাংকে তোমরা যাবে সেখানে স্যাররা তোমাদের এটা ক্লিয়ার করে বুঝিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকের এই ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বাসায় বসে বসে এই ফর্মটি তোমরা পূরণ করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।